দেখো অধ্যায় 4 কি বলতো, অধ্যায় 4 হচ্ছে আমার তোমার মূলধন এবং মুনাফা জাতীয় লেনদেন, মূলধন এবং কি বলতো মুনাফা জাতীয় লেনদেন। দেখো আচ্ছা, তো এখানে একদম সিম্পল বিষয় বুঝো, একদম সিম্পল, আমি একদম খুব বেশি বিস্তারিত যাব না, সিম্পল। দেখো প্রথম হচ্ছে এই যে লেনদেনটাকে, এই লেনদেনটাকে আমরা আসলে দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে মূলধন জাতীয় লেনদেন, একটা কি বলতো, একটা হচ্ছে আমার মুনাফা জাতীয় লেনদেন। আচ্ছা, তাহলে এখানে মূলধন জাতীয় লেনদেনের বৈশিষ্ট্য কি বুঝছো ভাইয়া? মূলধন জাতীয় লেনদেনের বৈশিষ্ট্য হচ্ছে ওই লেনদেনগুলো অনিয়মিত হবে, মানে তোমার ধরো যে অনেক দিন পরে পরে হবে, নিয়মিত রেগুলার হবে না। তাহলে বলতো ভাই মূলধন জাতীয় লেনদেনের বৈশিষ্ট্য কি? অনিয়মিত হবে, অনেক দিন পরে পরে হবে, নিয়মিত রেগুলার ভাবে হবে না। কিন্তু মুনাফা জাতীয় লেনদেন কি বলতো, একদম নিয়মিত হবে, একদম নিয়মিত, একদম রেগুলার মেনটেন করে হবে। আচ্ছা, মূলধন জাতীয় লেনদেন গুলো হবে দীর্ঘমেয়াদী। দীর্ঘমেয়াদী মানে কি বলতো ভাই? দীর্ঘমেয়াদী মানে হচ্ছে 1 বছরের বেশি, 1 বছরের বেশি সময় ধরে হবে। ওকে, 1 বছরের বেশি। কিন্তু তোমার মুনাফা জাতীয় লেনদেন কি হবে? স্বল্প মেয়াদী। স্বল্প মেয়াদী মানে কি? 1 বছরের কম, 1 বছরের কম, স্বল্প মেয়াদী। আচ্ছা, আরেকটা হচ্ছে মূলধন জাতীয় লেনদেন হবে বড় অঙ্কের টাকা। মূলধন জাতীয় অনিয়মিত হবে, দীর্ঘমেয়াদী হবে এবং কি বড় অঙ্কের টাকা হবে, এটা হচ্ছে কি মূলধন জাতীয়। কিন্তু মুনাফা জাতীয় ক্ষেত্রে কি বলতো, আমার ছোট অঙ্কের টাকা হবে, ছোট অঙ্কের অল্প টাকা হবে। ওকে, আচ্ছা এবার দেখো তোমার এখানে কি বলছে। দেখো এই যে তোমার মূলধন জাতীয়, এটাকে আমরা আবার তোমার দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি অথবা আয়। ধরো আমি যদি টাকা পাই, আমি যদি টাকা পাই, ধরো আমি মূলধন জাতীয় লেনদেন, আমি এখানে টাকা পাইছি, এটা প্রাপ্তি অথবা আয় হবে। আর যদি আমি টাকা দেই, এটা কি বলতো, আমার ব্যয় হবে। আর মুনাফা জাতীয় ক্ষেত্রে যদি আমি টাকা পাই, এটা কি বলতো, আমার প্রাপ্তি অথবা আয় হবে। আমি যদি টাকা দেই, তখন কি বলতো, তখন এটা আমার প্রদান অথবা কি বলতো, আমার ব্যয় হবে। সিম্পল। আচ্ছা, এখন আমরা প্রত্যেকটা ব্যাপারে একটু হালকা পাতলা করে দেখি, চলো। দেখো বলছে মূলধন জাতীয় লেনদেনের বৈশিষ্ট্য কোনটা, কি বলছে বলতো ভাই? মূলধন জাতীয় লেনদেন দীর্ঘমেয়াদী হবে, অনিয়মিত হবে, বড় অঙ্কের হবে। দেখো কোনটা আছে, এই যে দীর্ঘমেয়াদী হবে, নিয়মিত হবে না, স্বল্প মেয়াদী হবে না, ছোট অঙ্কের হবে না, একমাত্র কি বলতো, দীর্ঘমেয়াদী হবে। আচ্ছা, বলছে মূলধন জাতীয় লেনদেনের বৈশিষ্ট্য কি? দীর্ঘমেয়াদী হবে, বড় অঙ্কের হবে, নিয়মিত হবে না, নিয়মিত হবে না, এটা হবে অনিয়মিত, তার মানে এটা ভুল। 1 এবং 3 হবে উত্তর। আচ্ছা, আর কি বলতো, মুনাফা জাতীয় লেনদেন স্বল্প মেয়াদী হবে, নিয়মিত হবে, টাকার অঙ্ক বড় হবে না, টাকার অঙ্ক ছোট হবে, তার মানে এটা ভুল। 1 আর 2 হবে। অনিয়মিত খরচ, অনিয়মিত মানে কি? তোমার বড় অঙ্কের খরচ, মানে তোমার আমরা একদম রেগুলার করি না যে খরচ, বলতো ভাইয়া ঋণের সুদ, এটা কিন্তু আমরা প্রত্যেক মাসে রেগুলার পাই, প্রত্যেক মাসে কি রেগুলার পাই, তার মানে এটা কিন্তু অনিয়মিত না, এটা ভুল। জমি কই, আমরা কি প্রত্যেক মাসে জমি কিনি বা কিছুদিন পর পর জমি কিনি? না, অনেক দিন পর পর কিনি, তার মানে এটা হচ্ছে আমার একটা কি অনিয়মিত খরচ। আর ধরো আমরা যেমন যন্ত্রপাতি অনেকদিন পর পর কিনি, সেভাবে যন্ত্রপাতি তো অনেকদিন পর পর বসাই, তো একবার বসালে 5-10 বছর ইউজ করি, ঠিক না? তার মানে যন্ত্রপাতি ক্রয় করা যেমন একটা কি বলতো তোমার মূলধন জাতীয় খরচ, অনিয়মিত খরচ, সেম ভাবে যন্ত্রপাতির যে বসানো খরচ, আমরা তো প্রত্যেকদিন নিয়মিতভাবে বা প্রতি মাসে নিয়মিতভাবে কি যন্ত্রপাতি বসাই না, একবারই সেট আপ করি, তার মানে এটা হচ্ছে কি আমার একটা অনিয়মিত খরচ। 1 এবং 3 হবে। নিচের কোনটা মূলধন জাতীয় লেনদেন, কি বলতো, কি বলছে এখানে, নিচের কোনটা কি বলতো, মূলধন জাতীয় লেনদেন। আচ্ছা, তাহলে মূলধন জাতীয় লেনদেন দেখো, তোমার তোমার বিজ্ঞাপন, এটা কি তোমার মুনাফা জাতীয় লেনদেন, প্রত্যেক মাসেই লাগে। মনিহারি নিয়মিত লাগে, মুনাফা জাতীয়। বীমা প্রত্যেক মাসে লাগে, মুনাফা জাতীয়। একমাত্র আসবাবপত্র, এটা কি, এটা বড় অঙ্কের টাকা, তার মানে কি এটা একটা অনিয়মিত লেনদেন, মূলধন জাতীয় লেনদেন। বলছে মুনাফা জাতীয় লেনদেন কোনটা, দেখো বলতো ভাইয়া, যা আলমারি কিনছি, এটা বড় অঙ্কের টাকা, মূলধন জাতীয়। ঋণ গ্রহণ বড় অঙ্কের টাকা, মূলধন জাতীয়। কম্পিউটার বড় অঙ্কের টাকা, মূলধন জাতীয়। বাট শেয়ারের যে লভ্যাংশ পাচ্ছি, আমরা প্রত্যেক মাসে পাই, নিয়মিত পাই, তার মানে কি এটা হচ্ছে আমার একটা মুনাফা জাতীয় লেনদেন। এখন দেখো ভাই, এই যে আমাদের একটা পেজ লাগে, দেখো এখানে পেজটা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি আর মূলধন জাতীয় আয়ের মধ্যে একটা পেজ লাগে। দেখো মূলধন জাতীয় প্রাপ্তি আর কি বলতো, মূলধন জাতীয় আয়ের মধ্যে একটা পেজ। ধরো ধরো মূলধন জাতীয় প্রাপ্তি, চক বুঝে মুখস্থ করবে, একদম চক বুঝে মুখস্থ করো যে এই তিনটা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি। কি বলতো ভাইয়া? তোমার মূলধন আনয়ন, ব্যাংক থেকে ঋণ গ্রহণ, স্থায়ী সম্পত্তি বিক্রয়। মূলধন আনয়ন, ব্যাংক থেকে ঋণ গ্রহণ, স্থায়ী সম্পত্তি বিক্রয়, এই তিনটা হচ্ছে আমার মূলধন জাতীয় প্রাপ্তি, মূলধন জাতীয় প্রাপ্তি। আচ্ছা, এখন দেখো ভাই, দেখো এখানে কি বলছে, এই সবটা মিলাইয়া হচ্ছে আমার মূলধন জাতীয় প্রাপ্তি। তার মানে মূলধন জাতীয় প্রাপ্তি হচ্ছে আমার একটা বড় অংশ, একটা বড় অংশ। আর এই মূলধন জাতীয় প্রাপ্তির একটা ছোট্ট অংশ হচ্ছে মূলধন জাতীয় আয়। বিষয়টা কি? তার মানে প্রাপ্তিটা বড়, তোমার এই যে প্রাপ্তিটা কি অনেক বড়, কিন্তু আয়টা কি, আয়টা হচ্ছে অনেক ছোট। তাহলে এই মূলধন জাতীয় প্রাপ্তির একটা বড়, একটা তোমার একটা ছোট অংশ হচ্ছে কি মূলধন জাতীয় আয়। তো ধরো যে মূলধন আনয়ন, এটা কি মূলধন জাতীয় প্রাপ্তি।
ব্যাংক থেকে ঋণ গ্রহণ মূলধন জাতীয় প্রাপ্তি। কিন্তু ধরো আমি একটা আসবাবপত্র বিক্রয় করলাম, ধরো আমি বিক্রি করছি 10,000 টাকায়। আমি যদি 10,000 টাকায় বিক্রয় করি একটা আসবাবপত্র, এক্ষেত্রে 10,000 টাকা হচ্ছে কি আমি তোমার পেয়েছি, তার মানে এটা হচ্ছে আমার মূলধন জাতীয় প্রাপ্তি। এটা সিম্পল ভাইয়া, দেখো একদম সিম্পল, যে আমি আসবাবপত্র বিক্রয় করছি এবং 10,000 টাকায় বিক্রি করছি। যত টাকায় বিক্রি করবো, দেখো যত টাকায় বিক্রি করবো বিক্রয় মূল্যটা, দেখো যত টাকায় বিক্রি করবো বিক্রয় মূল্যটা, সম্পূর্ণ বিক্রয় মূল্যটা হচ্ছে কি বলতো, সম্পূর্ণ বিক্রয় মূল্যটা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি। সিম্পল। আচ্ছা, এখন ধরো এই বিক্রি করার ফলে, দেখো বিক্রি করার ফলে ধরো যে আমার 2,000 টাকা আমার প্রফিট হচ্ছে, কি বলতো ভাইয়া, 2,000 টাকা আমার কি হয়েছে বলতো, প্রফিট হয়েছে। তো যদি 2,000 টাকা আমার প্রফিট হয়, এই যে প্রফিটের যে অংশটা, এইটা হচ্ছে মূলধন জাতীয় আয়। তোমরা ভাই আমি আরেকটু সিম্পল করে বুঝাই, যে আমি আসলে যত টাকা বিক্রি করবো সবটা বিক্রয় মূল্য কি, সবটা বিক্রয় মূল্য হচ্ছে আমার মূলধন জাতীয় প্রাপ্তি, ঠিক না? আচ্ছা, আর এর মধ্যে শুধু যে প্রফিটের যে অংশটা আছে, শুধুমাত্র প্রফিটের অংশটা হচ্ছে আমার মূলধন জাতীয় আয়। তার মানে দেখো এই যে 2,000 টাকা প্রফিট, এই 2,000 টাকা কিন্তু এই 10-এর ভিতরে আছে না, আছে। তার মানে হচ্ছে এই আয়টা হচ্ছে প্রাপ্তির একটা অংশ, কারণ আয়টা প্রাপ্তির ভিতরে আছে। তো দেখো এই যে আয়টা কি সম্পূর্ণ প্রাপ্তির ভিতরে কি আয়টা আছে, তার মানে আয়টা হচ্ছে কি প্রাপ্তির একটা অংশ। তার মানে দেখো সবসময় প্রাপ্তি, এই যে প্রাপ্তি সবসময় আয় থেকে বড় হবে। কিছু কিছু ক্ষেত্রে হয়তো আমি যত টাকায় বিক্রি করছি সবটাই আমার লাভ, সবটাই আমার প্রফিট, সেই ক্ষেত্রে প্রাপ্তি আর আয় সমান সমান হইতে পারে, প্রাপ্তির আয় কি সমান সমান হইতে পারে, কিন্তু কখনো আয় প্রাপ্তি থেকে বড় হইতে পারে না, দেখো এটা যার দিকে মুখ করে আছে এটা সে কি বড়, এখানে প্রাপ্তি বড়, ঠিক আছে, কিন্তু এখানে আয় বড় হবে প্রাপ্তি থেকে, এটা কখনো সম্ভব না, ঠিক আছে ভাই? এখন দেখো এখানে কি বলছে অঙ্ক করতে, এখানে বলছে যে একটা তোমার জমি কিনছে 2 লাখ, কত 2 লাখ তোমার 80,000 টাকা দিয়ে এটা কিনছে, জমি কিনছে 2,80,000 দিয়ে, এবং এটা বিক্রি করছে কত, বিক্রি করছে 4 লাখ টাকায়। তো আমি যত টাকায় বিক্রি করছি সবটাই কি, সবটাই হচ্ছে আমার মূলধন জাতীয় প্রাপ্তি। এখন আমার মূলধন জাতীয় প্রাপ্তি কত, মূলধন জাতীয় প্রাপ্তি হচ্ছে আমার সবটা টাকা, কত বলতো ভাইয়া, এই যে 4 লাখ, সবটা টাকা হচ্ছে কি মূলধন জাতীয় প্রাপ্তি, 4 লাখ টাকা সম্পূর্ণ কি মূলধন জাতীয় প্রাপ্তি। এখন হলো আমি কিনছিলাম 2,80,000 দিয়ে, বিক্রি করছি 4 লাখ, তো যত টাকায় বিক্রি করছি সবটা বিক্রয় মূল্য কি, এই সম্পূর্ণ বিক্রয় মূল্য হচ্ছে আমার মূলধন জাতীয় প্রাপ্তি। কিন্তু যদি বলে এখান থেকে আমার লাভ হয়েছে কত, দেখো আমি বিক্রি করছি 4 লাখ, কিন্তু কিনছিলাম 2,80,000 দিয়ে, তো লাভ কত, লাভ হচ্ছে 1,20,000 টাকা। এই যে 1,20,000 টাকা লাভ হলো, এই লাভের অংশটা হচ্ছে আমার মূলধন জাতীয় আয়, মূলধন জাতীয় আয়। তবে বিষয়টা একদম সিম্পল, তুমি যত টাকা বিক্রি করবে সম্পূর্ণ বিক্রয় মূল্য হচ্ছে আমার মূলধন জাতীয় প্রাপ্তি, আর ওই বিক্রয় থেকে তুমি যত টাকা লাভ করবা, যত টাকা প্রফিট করবা, ওই প্রফিটটা হচ্ছে তোমার মূলধন জাতীয় আয়। আই থিঙ্ক আর কারো কোনো পেজ নাই। ওকে, চলো এমসিকিউ যাই। বলছে মূলধন জাতীয় প্রাপ্তি কোনটা, বলছিলাম 3টা। কি বলতো ভাইয়া, মূলধন আনয়ন, ব্যাংক থেকে ঋণ গ্রহণ, স্থায়ী সম্পত্তি বিক্রয়। ঢাডা মুখস্থ, মূলধন আনয়ন, ব্যাংক থেকে ঋণ গ্রহণ, স্থায়ী সম্পত্তি বিক্রয়, এই 3টা হচ্ছে কি মূলধন জাতীয় প্রাপ্তি। দেখো কোনটা সেখানে, দেখো যে তোমার, দেখো যে স্থায়ী সম্পদ, পুরাতন গাড়ি কি এটা স্থায়ী সম্পদ না, এই স্থায়ী সম্পদ বিক্রি করছে, এটা কি মূলধন জাতীয় প্রাপ্তি। দেখো বলছে কোনটা সঠিক, প্রাপ্তি আয় থেকে বড়। ওকে, প্রাপ্তির আয় সমান সমান, এটাও ঠিক, বাট আয় বড়, এই যে আয়ের দিকে মুখ করে আছে না, আয় বড়, এটা কখনো সম্ভব না, তাহলে 1 আর 2 হবে। আচ্ছা, বলতেছে একটা মেশিন আমি বিক্রি করছি কত, আমি বিক্রি করছি মেশিনটা 20,000 টাকা। ওকে, এখন ওটার অবচয় বহির্ভূত মূল্য মানে হচ্ছে এটার প্রকৃত মূল্য, প্রকৃত মূল্য, অথবা ধরতে পারো বহির্মূল্য, যাই বলো। আচ্ছা, তাহলে বলো একটা সম্পত্তির প্রকৃত মূল্য 18,500 টাকা, প্রকৃত মূল্য কি 18,500, তুমি বিক্রি করছো 20,000 টাকা, তাহলে তোমার লাভ হয়েছে না, লাভ হয়েছে। বলছে হলে এই প্রাপ্ত উদ্বৃত্ত মানে হচ্ছে, দেখো বিক্রি করছি 20,000 আর মূল্য হচ্ছে 18,500, এই দুটা যে একটা ব্যবধান, যেটা উদ্বৃত্ত, কত উদ্বৃত্ত হচ্ছে আমার 1,500 টাকা। দেখো এই যে 20,000 মাইনাস 18,500, 1,500 টাকা, এই যে উদ্বৃত্ত 1,500 টাকা, এটা কি, এটা হচ্ছে আমার প্রফিট, এটা কি আমার প্রফিট। তাহলে এই প্রফিটের নাম কি, প্রফিট নাম হচ্ছে মূলধন জাতীয় আয়, এই যে মূলধন জাতীয়
আয়, সিম্পল। আচ্ছা, এবার দেখো বলছে একটা মাইক্রোবাস কিনছিলাম 5 লাখ টাকা দিয়ে, এর সাথে আরো 50,000 টাকা কি বলতো যন্ত্রপাতি আমরা যোগ করছি, তাহলে দাম ছিল 5 লাখ, আরো আমরা যন্ত্রপাতি কিনছি কত, এটা লেগে 50, তাহলে এখন দাম হচ্ছে কত, এখন দাম হচ্ছে 5,50,000, কত বলতো, এখন দাম হচ্ছে কত, 5,50,000। আচ্ছা, এখন ওইটা আমরা বিক্রি করছি 5,75,000, তাহলে যত টাকায় বিক্রি করছি সবটা টাকা কি আমার মূলধন জাতীয় প্রাপ্তি, বলছে মূলধন জাতীয় প্রাপ্তি কত, যত টাকায় বিক্রি করছি সবটাই কি মূলধন জাতীয় প্রাপ্তি, তাহলে 5,75,000 কি মূলধন জাতীয় প্রাপ্তি। আচ্ছা, বলছে এই যে বিক্রি করতে যে মুনাফা, দেখো এই যে মাইক্রোবাসটা স্থায়ী সম্পদ, তাহলে সম্পদ বিক্রি থেকে যে মুনাফাটা হবে, ওই মুনাফাটা কি মূলধন জাতীয় আয়, মূলধন জাতীয় আয়। এই যে দেখো কই বলতো, এই যে মূলধন জাতীয় আয়, ঠিক আছে, তুমি যেইটাকে বিক্রি করবা সবটা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি, আর ওই বিক্রি থেকে যে মুনাফা হবে এটা কি মূলধন জাতীয় আয়। আচ্ছা, এখন হচ্ছে দেখো, এখন হচ্ছে আমার কি মূলধন জাতীয় ব্যয়, দেখো মূলধন জাতীয় ব্যয়ের কথা মনে রাখবা যে জাস্ট একটা বিষয়, যে স্থায়ী, দেখো জাস্ট একটা বিষয়, স্থায়ী সম্পত্তি কই, স্থায়ী সম্পত্তি কই যুগ কই সংক্রান্ত খরচ, কই সংক্রান্ত খরচ, কি করো, কি বলছে যে স্থায়ী সম্পত্তি কই এবং কই সংক্রান্ত খরচ, এই বিষয়টা মনে রাখলে হচ্ছে এইগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে আমার মূলধন জাতীয় ব্যয়, মূলধন জাতীয় ব্যয়, কি বলতো ভাই, স্থায়ী সম্পত্তি কই এবং কি, এবং হচ্ছে আমার কই সংক্রান্ত খরচ, এটা কি মূলধন জাতীয় ব্যয়। আচ্ছা, এবার আসো মেইন প্রশ্ন, দেখো এখানে কি বলছে, সিম্পল, দেখো স্থায়ী সম্পত্তি কই, এটা কি দাঁড়াও, দেখো স্থায়ী সম্পত্তি কই কি আমার মূলধন জাতীয় ব্যয়, এবং কই সংক্রান্ত যে খরচ এটা কি মূলধন জাতীয় ব্যয়। শুধু তাই না, ধরো তুমি বড় অঙ্কের মেরামত করলা, অনেক বড় টাকার মেরামত করলা, এবং ওই মেরামতের ফলে সম্পদটা সম্প্রসারিত হলো, যে বড় হইলো সম্পদটা, অথবা সম্পদে ধরো যে আয়ুষ্কাল বেড়ে গেল, তখন সেইটাও কি, সেটা হচ্ছে আমার মূলধন জাতীয় ব্যয় হবে। এখন দেখো ভাই বলছে নিচের কোনটা মূলধন জাতীয় ব্যয়, ধরো স্থায়ী সম্পত্তি কিনলে, যেখানে হচ্ছে তোমার কি স্থায়ী সম্পত্তি কিনলে অথবা ক্রয়ের সাথে কোনো খরচ থাকলে এটা কি আমার মূলধন জাতীয় ব্যয়। আমরা হচ্ছে নিচের কোনটা মূলধন জাতীয় ব্যয়, দেখো স্থায়ী সম্পত্তি কিনছি না, যে স্থায়ী সম্পত্তি কিনছি, এটা কি মূলধন জাতীয় ব্যয়। আচ্ছা, মূলধন জাতীয় ব্যয়ের মধ্যে আমরা কি কিনি, কি সম্পদ কিনি, আমরা বলতো আমরা একটা সম্পদ কিনি, স্থায়ী সম্পদ কিনি। দেখো গড়ি, ক্যালকুলেটর, কম্পিউটার, স্টেপলার, দেখো গড়ি কি, গড়ি, স্টেপলার, এগুলো হচ্ছে আমার সাপ্লাইস, এগুলো বলতো আমার সাপ্লাইস। আচ্ছা, তারপর তোমার যে ক্যালকুলেটর কি আমার সাপ্লাইস, সেম সাপ্লাইস, কিন্তু কম্পিউটার কি আমার অফিস সরঞ্জাম, স্থায়ী সম্পদ। সাপ্লাইস কিন্তু স্থায়ী সম্পদ না, বুঝতে পারছো, সাপ্লাইসটাকে কি স্থায়ী সম্পদ না, এটা চলতি সম্পদ, এগুলো কি বলতো অনেকটা চলতি সম্পদ ধরা যায়, চলতি সম্পদ, এগুলো কি স্থায়ী সম্পদ না, চলতি সম্পদ। ওকে, আচ্ছা, অনেকে বোঝে না যে আসবাবপত্রের মধ্যে পার্থক্য কি, হ্যাঁ দেখো আসবাবপত্র হচ্ছে যেগুলো আমরা আসলে কাঠ দিয়ে তৈরি করি, কাঠ বা ওই জাতীয় বিষয়গুলো দিয়ে তৈরি করি, এগুলো হচ্ছে আসবাবপত্র। আর অফিস সরঞ্জাম হচ্ছে তোমার যেগুলো নরমালি তোমার ইলেকট্রনিক মাধ্যমে চলে, মানে কারেন্টের মাধ্যমে চলে, এগুলো কি অফিস সরঞ্জাম, সিম্পল। আর মনিহারি হচ্ছে কাগজ কলম, হ্যাঁ এগুলো হচ্ছে কি আমার মনিহারি, কাগজ কলম, পেন্সিল, রাবার, ইরেজার, হ্যাঁ এগুলো হচ্ছে কি আমার মনিহারি। আর সাপ্লাইস হচ্ছে এই যে আমার ঘড়ি, ক্যালকুলেটর, স্টেপলার, আছে পেপার ওয়েট, এগুলো কি বলতো, এগুলো হচ্ছে আমার সাপ্লাইস। কোন থাকবে ভাই পার্থক্যগুলো? আচ্ছা, এবার দেখো বলছে মূলধন জাতীয় ব্যয় কি, মূলধন জাতীয় ব্যয় মানে হচ্ছে স্থায়ী সম্পদ কই, দেখো জমি কিনছি, জমি কয়ের সাথে ওই যে কই সংক্রান্ত যে খরচ, তাহলে জমি কিনলে কয়ের সাথে যে তোমার তুমি যে জমিটাকে নিবন্ধন করবা, রেজিস্ট্রেশন করবা, ওইটার যে খরচ, এটা কি কয়ের সাথে একটা জড়িত খরচ, তাহলে ওই খরচটা কি, ওই খরচটা হচ্ছে আমার মূলধন জাতীয় ব্যয়ের মধ্যে পড়বে, ঠিক না। যে তুমি সম্পত্তি কিনলে যে খরচটা, এটাও মূলধন জাতীয় ব্যয়, কই করতে গিয়ে আনুষঙ্গিক যে খরচ হবে ওইটাও কি মূলধন জাতীয় ব্যয়। তো জমি কিনতে গেলে জমির যে রেজিস্ট্রেশন খরচ, এটা একটা আনুষঙ্গিক খরচ, এটাও কি আমার মূলধন জাতীয় ব্যয়। দেখো ওই যে বললাম না, তুমি মেশিনের কর্মক্ষমতা বৃদ্ধি করে ফেললা, মানে মেশিনটাকে এমন ভাবে মেরামত করলা যে মেশিনটার আয়ুষ্কাল বাইরে গেল, মেশিনটা সম্প্রসারিত হইলো, তখন যে খরচটা হবে ওইটাও কি মূলধন জাতীয় ব্যয়। তাহলে ওটা নাকি তুমি যন্ত্রপাতি সংযোজন করলা 3,000 টাকাটা কি ব্যয়, এটা হচ্ছে আমার মূলধন জাতীয় ব্যয়, সিম্পল। এবার দেখো কি বলছে এখানে, বলছে যে ব্যবসার জন্য 50,000 টাকা দিয়ে একটা যন্ত্রপাতি কিনছে এবং সংস্থাপন করছে কত টাকা দিয়ে, সংস্থাপন করছে 5,000 টাকা দিয়ে, এবং ওই যন্ত্রপাতি তিনি ডিসেম্বর মাসে 35,000 টাকায় বিক্রি করছে। হ্যাঁ আচ্ছা, এখন ওই সময় যন্ত্রপাতির অবচয় বাদে মূল্য, দেখো অবচয় বাদে মূল্য, অবচয় বহির্ভূত মূল্য, এর মানে হচ্ছে প্রকৃত মূল্য, মানে অবচয় বাদ দেওয়ার পরে মূল্য, বুঝতে পারছো, কত 34,000 টাকা। মূলধন জাতীয় ব্যয় কত, তুমি কিনছো 50, এখানে কি তোমার
সংস্থাপন করছো, সেট আপ করছো 5, তাহলে এই দুটো ব্যয় যোগ করলে কত? 55,000 টাকা। এটা হচ্ছে কি মূলধন জাতীয় ব্যয় কত আমার? 55,000 টাকা। ওকে, আচ্ছা এবার দেখো বলছে 4 বছরে কত টাকা অবচয় হয়েছে। দেখো সম্পত্তির ভ্যালু ছিল কত? ভ্যালু ছিল 55,000, যে 50 আর 5, 55,000 মোট ভ্যালু। এখন অবচয় বাদ দেওয়ার পর হচ্ছে 34, ধরো আমরা এখানে বাদ দিলাম অবচয়, ধরো অবচয় বাদ দিলাম, অবচয় বাদ দেওয়ার পর কত হয়েছে? অবচয় বাদ দেওয়ার পর হচ্ছে আমার 34,000 টাকা। বুঝো সম্পত্তির, দেখো সম্পত্তির ভ্যালু ছিল কত? সম্পত্তির ভ্যালু হচ্ছে 50 আর 5, 55,000 টাকা। এই যে 55,000 টাকা লিখলাম। এখান থেকে অবচয় বাদে মূল্য, মানে অবচয় বাদ দেওয়া, অবচয় বাদ দিলাম, বাদ দেওয়ার পরে মূল্য কত? 34,000 টাকা। এখন অবচয় বের করো, অবচয় বের করলে অবচয় আছে মাইনাস, ওই পাশে পাঠা দিলে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তো এখানে 55,000 আর এই 34 ছিল প্লাসের, এই পাশে কি হবে? মাইনাস হবে। তো 34,000 যোগ অবচয়, এখানে বলতে এখানে অবচয় আসবে কত আমার? 21,000 টাকা। 21,000 টাকা। তাহলে এটা হচ্ছে উত্তর হচ্ছে আমার 21,000 টাকা অবশ্যই ভ্যালুটা। ঠিক আছে ভাইয়া? আচ্ছা এবার আছে মূলধন জাতীয় আয় কত? আয়, আয় দেখো আমার সম্পত্তি, দেখো আমার তোমার সম্পত্তির বর্তমান মূল্য হচ্ছে কত? বর্তমান মূল্য হচ্ছে 34,000 টাকা, কিন্তু আমি বিক্রি করছি কত? বিক্রি করছি 35,000 টাকা। তার মানে বর্তমান ভ্যালু আছে 34,000, আমি বিক্রি করে ফেলেছি 35,000। আমার কি হয়েছে? লাভ হয়েছে না? এই লাভটা হচ্ছে মূলধন জাতীয় আয়। কত লাভ হয়েছে? 35 আর 34 বাদ দিলে 1,000 টাকা লাভ হয়েছে। দেখো এখানে বলছে একটা যন্ত্রপাতির সংস্থাপন ব্যয়। আচ্ছা যন্ত্রপাতির সংস্থাপন ব্যয়টা আমরা কার নামে লিখি? আমরা যন্ত্রপাতির নামেই লিখি। ধরো যে একটা যন্ত্রপাতি আনতে গিয়ে জাহাজ ভাড়া হয়েছে, আমরা কি জাহাজ ভাড়া নামে লিখবো? না, ওই যন্ত্রপাতির নামে লিখবো। একটা যন্ত্রপাতি ক্রয় করার পর থেকে এটাকে চালু করার আগ পর্যন্ত যা যা খরচ হবে, ওই সবগুলো খরচ ওই সম্পদের নামে লিখতে হবে। ধরো তুমি একটা মেশিন কিনলা, মেশিন তুমি কিন্তু জাহাজ ভাড়া লাগছে, মজুরি লাগছে, সংস্থাপন ব্যয় লাগছে, বীমা খরচ লাগছে। ধরো ওই সম্পদের জন্য যা যা লাগবে, ওটা চালু করার আগ পর্যন্ত যা যা লাগবে সবগুলো ওই সম্পদের নামে লিখতে হবে। তাহলে সংস্থাপন ব্যয় মানে তুমি সেট আপ করছো, তাহলে সেট আপ করে কখন? চালু করার আগে। তার মানে সেট আপের যে খরচটা কি যন্ত্রপাতির নামে লিখবো। এবং এর ফলে কি হবে? এর ফলে হচ্ছে আমার, আমি যদি যন্ত্রপাতির নামে লিখি তাহলে আমার যন্ত্রপাতি বৃদ্ধি পাবে না, যন্ত্রপাতি স্থায়ী সম্পদ বৃদ্ধি পাবে। ঠিক ঠিক না? ঠিক। আমার খরচ বাড়বে না, তো খরচ না, আমি সম্পত্তি লিখে এটা খরচ, তো খরচ না, তার মানে এটা ভুল। আচ্ছা আর আমি যে সংস্থাপন ব্যয় 15,000 টাকা দিয়েছি, আমার নগদ টাকা কমে গেছে, তাহলে নগদ টাকাটা কি আমার? চলতি সম্পদ। তাহলে চলতি সম্পদ হ্রাস পাবে। ইয়েস, হ্রাস পাবে 2 এবং 3। ওকে এবার দেখো ভাইয়া, আচ্ছা এবার হচ্ছে তোমার এটা হচ্ছে আমাদের একটা ডিফারেন্স, যে এই তোমার এখানে দেখো তোমার এই যে মুনাফা জাতীয় প্রাপ্তি, হ্যাঁ মুনাফা জাতীয় প্রাপ্তি আর মুনাফা জাতীয় আয়, এই দুইটার মধ্যে আসলে পার্থক্য, এটা ডিফারেন্স। ওকে দেখি একটু কমেন্ট গুলো দেখি তোমাদের কার কি অবস্থা। চলো একজন বলছে যে ভাই ক্লাস ভালো লাগে না। ওকে তোমার যদি ভালো না লাগে তুমি চলে যাও, আমরা তোমাকে আটকে রাখি নাই, ঠিক না? যাদের ভালো লাগে তারা ঠিকই থাকবে, নাকি ভাইয়ারা? কি বলো তোমরা? যদি আসলে কারো ভালো না লাগে তাহলে আসলে মানে এত কোয়ালিটি কন্টেন্ট দেওয়ার পরেও যদি কারো ভালো, মানে তার আসলে ভালো নাই লাগতে পারে, আই রেসপেক্ট দিস, বাট যদি ভালো না তুমি এখান থেকে চলে যাও। তোমার তো আসলে অন্যকে ডিমোটিভেট করার জন্য মানে দরকার নাই, বুঝতে পারছো? সে তোমাদেরকে ডিমোটিভেট করতেছে, ধরো যে তোমরাও না পড়াশোনা করো, ঠিক আছে? এগুলো হচ্ছে কিছু থাকে না একটু। আর্থিক বিবরণী সাজেশনের জন্য আমরা অলরেডি কিন্তু একটা শর্ট ভিডিও আপলোড করে দিয়েছি। হ্যাঁ, যারা ভিডিওটা পাও না আমাকে নক করতে পারো, অথবা আমাদের ইউটিউব চ্যানেলে একটু দেখলেই পাবা, ঠিক আছে? শোনো তোমরা আজে লোক কমেন্ট করো না, বুঝতে পারছো? কালকে পরীক্ষা, এখন যদি মজা করো তাহলে তো পরীক্ষায় ফেল মারবা, লাড্ডু মারবা, বুঝতে পারছো? তাহলে পরীক্ষায় পুরো লাড্ডু মারবো, ঠিক আছে? আর্থিক বিবরণীর সাজেশনটা আমাদের ইউটিউবে আছে, তুমি একটু ইউটিউবে যাও, পাবা ইনশাল্লাহ ভাই, ঠিক আছে? শর্ট কোশ্চেন। আচ্ছা শোনো, তোমরা একটু ওয়েট করো, আমাদের এই কাজটা শেষ হইলে তোমাদেরকে আমি দেখিয়ে দেওয়ার ট্রাই করব, যে আসলে তোমাদেরকে মানে দেখানো সম্ভব কিনা, যে ইউটিউবে ঢুকে আসে তোমরা কিভাবে খুঁজে পাবা, ঠিক আছে? ওকে চলো 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 নেক্সট যাই আমরা, জলদি জলদি। ওকে চলো দেখো, এখন হচ্ছে এই মুনাফা জাতীয় প্রাপ্তি আর মুনাফা জাতীয় আয়ের মধ্যে পার্থক্য কি বুঝতে হয়। হ্যাঁ দেখো, ধরো মানে মুনাফা জাতীয় মানে কি, ধরো যে তুমি পণ্য বিক্রি করছো, এটা কি মুনাফা জাতীয় প্রাপ্তি। ব্যাংক জমার সুদ কি মুনাফা জাতীয় প্রাপ্তি। তুমি বাড়ি ভাড়া পাইছো, এটা কি মুনাফা জাতীয় প্রাপ্তি। তুমি কমিশন পাইছো, এটা কি মুনাফা জাতীয় প্রাপ্তি। আচ্ছা ধরো
ধরো তুমি ব্যাংক জমা সুদ পাইছো, ধরো, বা তুমি ধরো যে বাড়ি ভাড়া পাইছো। তো তুমি যে বাড়ি ভাড়াটা পাইছো, এমন হইতে পারে যে এই বাড়ি ভাড়াটা চলতি বছরের, মানে এই বছরের হইতে পারে, চলতি বছরের, বা হইতে পারে তোমার বিগত বছরের বাড়ি ভাড়া। ধরো যে গত বছর একজনের বকেয়া ছিল, সে আসলে ওই বকেয়া বাড়ি ভাড়াটা গত বছরটা সে এই বছর দিছে, হইতে পারে না? পারে। তো হচ্ছে বিগত বছরের হইতে পারে। ধরো যে কেউ অ্যাডভান্স দিছে সামনের বছরেরটা এই বছরই দিয়ে দিছে, এটা হইতে পারে। ধরো যে আমার তোমার হতে পারে তোমার বিগত বছর, চলতি বছর হতে পারে কি তোমার বলতো আগামী বছর বা এরকম, হ্যাঁ, পরবর্তী বছর। আচ্ছা, তাহলে দেখো একটা বিষয় বুঝো, তুমি বিগত বছরের বাড়ি ভাড়া পাও, আর চলতি বছরের বাড়ি ভাড়া পাও, আর পরবর্তী বছরের বাড়ি ভাড়া পাও। তুমি যেই বছরেরই বাড়ি ভাড়া পাও না কেন, এই 3 বছরেরটা মিলাই হচ্ছে কি মুনাফা জাতীয় প্রাপ্তি। কি বলতো ভাইয়া? মুনাফা জাতীয় প্রাপ্তি। এটা সিম্পল ভাবে দেখো, তুমি যেই বছরের টাকা দেখো, তুমি বিগত বছরের পাও, অথবা তুমি চলতি বছরের পাও, তুমি পরবর্তী বছর পাও, তুমি যেই বছরেরই টাকা পাও না কেন, যেই বছরেরই তুমি টাকা পাও না কেন, ওই টাকাটা যদি তোমার মুনাফা জাতীয় হয়ে থাকে, তাহলে ওটা কি, ওটা হচ্ছে আমার মুনাফা জাতীয় প্রাপ্তি। ঠিক আছে ভাই? তার মানে হচ্ছে তোমার বিগত হোক, চলতি হোক, পরবর্তী হোক, যেই বছরেরই হোক, এটা কি আমার মুনাফা জাতীয় প্রাপ্তি হবে। কিন্তু এখান থেকে তো 3টা যোগ করে হচ্ছে কি মুনাফা জাতীয় প্রাপ্তি। মানে প্রাপ্তির মধ্যে আছে তোমার কি বলতো 3টা বছরের, 3টা বছর। কিন্তু এখানে আমাদের শুধু যে চলতি বছর, শুধু চলতি বছর, শুধু চলতি বছরের যে অংশটা, এটা হচ্ছে আমার মুনাফা জাতীয় আয়, প্রাপ্তি না। মুনাফা জাতীয় কি বলতো আমার আয়। বুঝতে পারছো ভাই? তাহলে এর মধ্যে কি বলতো, এর মধ্যে শুধু চলতি বছরের যে অংশটা কি মুনাফা জাতীয় আয় হবে। সিম্পল, একদম সিম্পল। তার মানে বুঝো, তার মানে এখানে দেখো, এখানে হচ্ছে একটা বছর, কটা বছর বলতো? একটা বছর। এখানে হচ্ছে 3টা বছর, আর এখানে হচ্ছে একটা বছর। আমার হচ্ছে দেখো, এই সবটা মিলাই হচ্ছে কি আমার মুনাফা জাতীয় প্রাপ্তি। এর মধ্যে ছোট্ট একটা অংশ কি মুনাফা জাতীয় আয়। তাহলে মুনাফা জাতীয় আয় হচ্ছে মুনাফা জাতীয় প্রাপ্তির একটা অংশ। বলতে পারি যে মুনাফা জাতীয় আয় কি, আয়টা হচ্ছে ছোট্ট অংশ। এটা কি কার অংশ? মুনাফা জাতীয় প্রাপ্তির একটা ছোট্ট অংশ। সিম্পল। এবার দেখো ভাই, এখানে কি বলছে দেখো, এখানে বলছে 2025 সালে আমি বাড়ি ভাড়া পাইছি 50,000। আমি বাড়ি ভাড়া পাইছি কত? বাড়ি ভাড়া পাইছি 50। বাড়ি ভাড়া যদি আমি 50,000 টাকা পাই, এই 50,000 টাকা কি, এটা হচ্ছে আমার মুনাফা জাতীয় প্রাপ্তি। সিম্পল। আচ্ছা, এর মধ্যে 10,000 টাকা হচ্ছে আমার পূর্ববর্তী বছরের, আর 20,000 টাকা হচ্ছে পরবর্তী বছরের। বুঝো, আমি মোট পাইছি কত? 50। 50-এর মধ্যে তোমার 10,000 হচ্ছে কি, ধরো 10,000 হচ্ছে কি পূর্বের বছরটা বাদ দিলাম, 10 বাদ দিলাম। আর 20,000 হচ্ছে কি, এই যে 20 হচ্ছে কি আমার তোমার পরবর্তী বছরে, এটাও বাদ দিলাম। তাহলে আর আছে কত? আর আছে 20,000। আমার ছিল 50, এর মধ্যে 10 ছিল বিগত বছরের, এটা বাদ। তারপর ধরো যে তোমার 20 ছিল পরবর্তী বছরের, এটাও বাদ। আর আছে কত? আর আছে আরো 20,000। এই 20,000 কার লেগা? 10 হচ্ছে আগের বছরের, 20 হচ্ছে পরের বছরের, আর বাকি যে 20, এটা হচ্ছে এই বছরের, চলতি বছরের। তাহলে এই যে চলতি বছরের যে 20,000 টাকা আছে, ওই চলতি বছরের 20,000 টাকা হচ্ছে কি আমার তোমার আয়। তাহলে চলতি বছরের যে অংশটা দেখো, চলতি বছরের যে 20,000 টাকা, এটা কি আয়। আর সবগুলো বছর মিলাই যে 50, এটা হচ্ছে কি আমার প্রাপ্তি। সিম্পল, আশা করি। ওকে, বলছে কোনটি মুনাফা জাতীয় প্রাপ্তি। দেখো, তো তোমার ঋণ গ্রহণ, এটা তোমার কি মুনাফা জাতীয় না। আসবাবপত্র বিক্রি থেকে প্রাপ্তি মুনাফা জাতীয় না। মূলধন তোমার মুনাফা জাতীয় না। বিনিয়োগের সুদ নিয়মিত পাই, এটা কি মুনাফা জাতীয় প্রাপ্তি, নিয়মিত পাই। দেখো, বিনিয়োগের উপর অর্জিত সুদ, দেখো অর্জিত মানে হচ্ছে চলতি বছর, অর্জিত মানে কি চলতি বছর। আর চলতি বছর মানে কি, এটা মুনাফা জাতীয় প্রাপ্তি হবে না, কি হবে? মুনাফা জাতীয় আয় হবে। কি বলতে হবে? মুনাফা জাতীয় আয় হবে। যদি বলতো বিনিয়োগের উপর প্রাপ্ত সুদ, বিনিয়োগের উপর প্রাপ্ত সুদ, দেখো প্রাপ্ত সুদ মানে হচ্ছে আমার মুনাফা জাতীয় প্রাপ্তি। মুনাফা জাতীয় কি বলতো প্রাপ্তি। বলতে হবে যে প্রাপ্ত সুদ, প্রাপ্ত সুদ মানে কি মুনাফা জাতীয় প্রাপ্তি। মুনাফা জাতীয় প্রাপ্তি কি প্রাপ্ত সুদ। যদি বলো অর্জিত সুদ, এটা প্রাপ্তি হবে না। অর্জিত সুদ কি বলতো? অর্জিত সুদ হচ্ছে আমার আয় হবে। কেন বলতো? কারণ অর্জিত কথাটার মানে হচ্ছে চলতি বছরের, আর চলতি বছরের হলে কি হবে? এটা মুনাফা জাতীয় আয় হবে। আচ্ছা, বলছে চলতি হিসাবকালী উপযোগিতা শেষ কার? বলতো চলতি হিসাবকালী তুমি উপযোগিতা পেয়ে যাবে কার বলতো? আমার অবশ্যই কি বলো মুনাফা জাতীয় হবে না? মুনাফা জাতীয়। কারণ চলতি বছর মানে 1 বছর, তাহলে 1 বছরের কম হলে কি এটা মুনাফা জাতীয় হবে। এই 3টা প্রথমে বাদ হবে না। ওকে, আচ্ছা দেখো, মুনাফা জাতীয়, ধরো যে এটা হচ্ছে আমার মুনাফা জাতীয় প্রাপ্তি। হ্যাঁ, এই প্রাপ্তির মধ্যে ধরো যে আমার এটা হচ্ছে আমার বিগত বছরের, এটা হচ্ছে আমার বিগত বছরের,
এটা হচ্ছে আমার চলতি বছরের, এটা হচ্ছে আমার পরবর্তী বছরের। আচ্ছা, তাহলে এই ৩ বছর দেখো, এই যে তোমার ৩ বছর বললাম, ৩ বছর, ওকে? এই দেখো ৩ বছর, এই ৩ বছর মিলাইয়া হচ্ছে আমার মুনাফা জাতীয় প্রাপ্তি। মুনাফা জাতীয় প্রাপ্তি, ওকে? ৩ বছর মিলাই কি আমার মুনাফা জাতীয় প্রাপ্তি। আচ্ছা, আর ৩ বছরের মধ্যে শুধুমাত্র এই চলতি বছরটা হচ্ছে মুনাফা জাতীয় আয়। মুনাফা জাতীয় আয়। আচ্ছা, সিম্পল। আচ্ছা, আর এই যে মুনাফা জাতীয় আয় হচ্ছে চলতি বছর, আর বিগত বছরের যেইটা, এটা হচ্ছে আমার জন্য কি বলতো, আমার জন্য তোমার কি সম্পদ, সম্পদ। আর পরবর্তী বছরটা কি আমার জন্য তোমার দায়, মানে যে অ্যাডভান্স নিছি, অ্যাডভান্স মানে কি দায়, ঠিক আছে? আর এটা হচ্ছে আমার বকেয়া ছিল, তার মানে সম্পদ, ওকে? তারপর হচ্ছে মুনাফা জাতীয় প্রাপ্তির যতটুকু অংশ পরবর্তী বছরের জন্য, যতটুকু অংশ পরবর্তী বছরের জন্য কি যতটুকু অংশ, এটা কি, এটা হচ্ছে আমার জন্য কি বলতো দায়। দায়, এটা কার ক্ষেত্রে? মুনাফা জাতীয় প্রাপ্তির ক্ষেত্রে। কিন্তু আমি যদি বলি মুনাফা জাতীয় প্রদান, এই প্রদানের ক্ষেত্রে কিন্তু হিসাবটা উল্টা। কিরকম বলতো, আমি যদি বলি এখানে মুনাফা জাতীয় প্রদান, প্রদানের ক্ষেত্রে এই যে বিগতটা কি হয়েছে, বিগতটা সম্পদের জায়গায় দায় হয়ে যাবে, আর এই যে পরবর্তীতে কি তোমার হয়ে যাবে তোমার সম্পদ, তখন উল্টা হয়ে যাবে, বুঝতে পারছো? তাহলে প্রাপ্তির ক্ষেত্রে তোমার বিগত হচ্ছে কি সম্পদ, আর পরবর্তী হচ্ছে কি দায়। আর ধরো যদি বলে মুনাফা জাতীয় প্রদান, হ্যাঁ, মুনাফা জাতীয় প্রদানের ক্ষেত্রে বিগত হচ্ছে দায়, আর পরবর্তী কি আমার সম্পদ, ওকে? আচ্ছা, এবার দেখো এখানে কি বলছে এখানে সেম বিষয়, দেখো সেম, ওই যে বললাম না ৩ বছর মিলায়, দেখো এটা হচ্ছে আমার বেতন প্রদান, ওই যে তোমার মানে একটা পার্থক্য আছে না, ধরো যে আমার বললাম যে তোমার বিগত, তারপর চলতি, তারপর ধরো যে পরবর্তী, এই ৩ বছর মিশায়া হচ্ছে আমার মুনাফা জাতীয় প্রদান। মুনাফা জাতীয় প্রদান ৩ বছর মিলিয়ে হচ্ছে কি মুনাফা জাতীয় প্রদান, আর এখান থেকে শুধুমাত্র চলতি বছরের যে অংশটা, এটা হচ্ছে আমার মুনাফা জাতীয় ব্যয়। মুনাফা জাতীয় ব্যয়, ওকে? আচ্ছা, এবার দেখো ভাই এখানে কি বলছে, দেখো এখানে বলছে আমি মোট টাকা দিছি কত, মোট টাকা দিছি 50, তাহলে মোট যদি টাকা দিই 50 সব বছর মানে মিলাই দিছি, তাহলে এখানে আমার মুনাফা জাতীয় প্রদান কত, প্রদান হচ্ছে আমার 50,000 টাকা। এর মধ্যে 5,000 টাকা হচ্ছে পূর্ববর্তী মানে বিগত, তাহলে বিগত হচ্ছে 5, আমি মোট টাকা বেশি 50, এর মধ্যে বিগত ছিল 5, তাহলে 5 বাদ দাও, আর আছে কত 45, আর 10 হচ্ছে পরবর্তী হিসাব করে, এটাও বাদ দাও, তাহলে 45 থেকে আরো 10 বাদ দাও, কত থাকে 35, তাহলে এই 35 হচ্ছে আমার চলতি বছর। দেখো মোট টাকা বেশি 50, এর মধ্যে 5,000 হচ্ছে বিগত বছরের, 10,000 হচ্ছে কি তোমার পরবর্তী বছর, বিগত বাদ দিব, পরবর্তী বাদ দিব, তাহলে 50 থেকে 10 আর 5 15 বাদ দিলে কত 35,000 টাকা, ওটা হচ্ছে আমার চলতি বছরের, তার মানে এই চলতি বছর হচ্ছে আমার 35,000 টাকা। এটা হচ্ছে বলতো, এটা হচ্ছে আমার মুনাফা জাতীয় ব্যয়, আর 50 কি মুনাফা জাতীয় প্রদান, সিম্পল, ওকে? দেখো বলছে নিচের কোনটা মুনাফা জাতীয় ব্যয়, দেখো ব্যয় কোনটা বলতো, দেখো যন্ত্রপাতির কই পরিবহন, কই সাথে জড়িত খরচ, এটা কি তোমার মূলধন জাতীয়, বড় ধরনের মেরামত মূলধন জাতীয়, যন্ত্রপাতি কিনছো মূলধন জাতীয়, তাহলে মুনাফা জাতীয় কোনটা, এই যে দৈনন্দিন যে মেরামত হয়, নিয়মিত যে মেরামত, এটা কি বলতো আমার, আমরা প্রতি মাসিক করি বা প্রতি সাপ্তাহিক করি, এটা কি আমার মুনাফা জাতীয় ব্যয়। আচ্ছা, বলছে আমি বৈদ্যুতিক খরচ পরিশোধ করছি কত, পরিশোধ করছি 12,000, এর মধ্যে বৈদ্যুতিক যে কেবল লাগছে 9,500, আর কেবল হচ্ছে কি একটা তোমার পরিবহন ব্যয়, এই পরিবহন ব্যয়টা কি কেবল সাথে যোগ করবো, তাহলে 9,500 আর কত তোমার 500, মোট কত, মোট হচ্ছে আমার 10,000 টাকা। এই যে মোট হচ্ছে আমার 10,000 টাকা, এটা হচ্ছে কি আমার হতো ওই যে কেবল মানে বিদ্যুতের কেবল, এটা আমরা কি অনেকদিন পরে পরে একবার লাগাই, মানে এটা হচ্ছে মূলধন জাতীয় খরচ। আমি মোট খরচ করছি 12,000, এর মধ্যে মূলধন জাতীয় হচ্ছে 10, বুঝো আমার মোট খরচ কত, মোট খরচ হচ্ছে 12,000, এর মধ্যে মূলধন জাতীয় হচ্ছে 10,000, তাহলে মুনাফা জাতীয় কত 2,000, তো বলছে মুনাফা জাতীয় কত 2,000। আচ্ছা, দেখো আমি যদি ল্যাপটপ কিনি, তাহলে ওই ল্যাপটপটা দেখো আমি কি প্রতিদিন ল্যাপটপ কিনি না, কিনি না, তাহলে আমি যদি ল্যাপটপ কিনি এটা হচ্ছে আমার জন্য মূলধন জাতীয় ব্যাপার স্যাপার। বাট যে ল্যাপটপ বিক্রি করে সে তো সবসময় ল্যাপটপ কিনে, সবসময় কি ল্যাপটপটা কই বিক্রি করে, তো তার ক্ষেত্রে কিন্তু ল্যাপটপটা আসলে মূলধন জাতীয় না, তার ক্ষেত্রে কিন্তু ল্যাপটপটা কি মুনাফা জাতীয়। তো যে একজন ল্যাপটপ বিক্রেতা সে যদি 50টা ল্যাপটপ কিনে, ওটা কি তার জন্য তোমার মুনাফা জাতীয় খরচ, মূলধন জাতীয় না, বুঝতে পারছো? ধরো একজন আসবাবপত্র ব্যবসায়ী, সে যদি আসবাবপত্র কিনে, এটা কি হবে মুনাফা জাতীয়, বাট আমি যদি আসবাবপত্র কিনি অনেকদিন পরে পরে কিনবো, এটা কি মূলধন জাতীয়, সিম্পল, ওকে? আচ্ছা, কোনটা ভিন্ন দেখো, বীমা সেলামি, এটা কি আমার ব্যয় নাকি, তারপর
শিকানেবে সেলামি আয়, কমিশন প্রাপ্তি, দেখো এই যে তিনটা হচ্ছে আমার মুনাফা জাতীয়। কি বলতো ভাইয়া? দেখো তিনটা হচ্ছে কি আমার মুনাফা জাতীয়। দেখো বিমা সেলামি, শিকানেবে সেলামি, কমিশন প্রাপ্তি সবগুলো কি মুনাফা জাতীয়, বাট ঋণ প্রাপ্তি থেকে আমার মূলধন জাতীয়। তো এবার কোনটা ভিন্ন? তো এই তিনটা সেম, এটা ভিন্ন। তো উত্তর হচ্ছে কি ঋণ প্রাপ্তি। কোনটি আলাদা? দেখো তোমার এখানে তোমার এই যে দেখো তোমার বিমা সেলামি ব্যয়, অনাদায় পাওনা ব্যয়, ঋণের সুদ ব্যয়। তো আলাদা কোনটা? আলাদা হচ্ছে বিনিয়োগের সুদ হচ্ছে কি আমার আলাদা। এটা হচ্ছে আমার সঠিক উত্তর। ওকে, এগুলো ভুল। ওকে, দেখো তারপরে বলছে বিশ্ব, দেখো মনে করো বিশদ আয় বিবরণী, এটা হচ্ছে আমার বিশদ বিবরণী, বিশদ আয় বিবরণী। দেখো এই বিশদ আয় বিবরণীতে আসবে সব মুনাফা জাতীয়, সব কি বলতো আমার মুনাফা জাতীয় আসবে। আর আর্থিক অবস্থার বিবরণীতে আসবে কি সব মূলধন জাতীয়। মূলধন জাতীয়। ওকে, তো বলছে যে বিশদ আয় বিবরণীতে কি আসবে? সব মুনাফা, এই যে সব কি বলতো মুনাফা জাতীয় আসবে। ঠিক আছে, আচ্ছা। আর বলছে আর্থিক অবস্থা কি আসবে? সব মূলধন জাতীয়। দেখো এই যে মূলধন জাতীয়, যে বিলম্বিত মুনাফা জাতীয়, দেখো বিলম্বিত মুনাফা জাতীয় কই যায় আমার? এটা কিন্তু তোমার কি বলতো, এটা একটা অস্থায়ী, এটাকে আমরা অস্থায়ী ভাবে কি লিখি? অস্থায়ী ভাবে এটাকে আমরা মূলধন জাতীয় ব্যয় লিখি। মূলধন জাতীয় কি হিসেবে আমরা এটাকে অস্থায়ী ভাবে লিখি না? তার মানে কি এটাও আমার মূলধন জাতীয় হিসেবে আমরা অস্থায়ী ভাবে লিখি। তার মানে এটা যাবে কোথায়? এটা যাবে আমার আর্থিক অবস্থার বিবরণীতে যাবে। ঠিক আছে, মনে করো এই যে বিলম্বিত মুনাফা জাতীয়, এটা কি তোমার দুইটা পার্ট থাকে, দুইটা পার্ট। এটা কি বলতো দুইটা পার্ট থাকে। একটা পার্ট হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়, মুনাফা জাতীয় ব্যয় থাকে একটা পার্ট, একটা হচ্ছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় থাকে একটা পার্ট। মুনাফা জাতীয় ব্যয়, ঠিক আছে। এইটার মধ্যে যে তোমার ধরো যে মানে শুধু যে মুনাফা জাতীয় ব্যয়, এটা তো তোমার যাবে কোথায়? আমার বিশদ আয় বিবরণীতে যাবে। এটা তোমার চলতি বছরের। আর বিলম্বিত যে অংশটা, এটাকে আমার পরবর্তী বছরে, এটা যাবে কোথায়? আমার আর্থিক অবস্থার বিবরণীতে। পরবর্তী বছরের যাবে আমার আর্থিক অবস্থার বিবরণীতে। ঠিক আছে ভাই, সিম্পল একদম। তাহলে বলছে যে সঠিক কোনটা? 2 এবং 3 হচ্ছে সঠিক। ওকে, আচ্ছা। যদি ধরো যে যদি আমরা মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয় দিই, তখন কি হবে? তখন আমার দেখো আমি যদি মূলধন জাতীয় ব্যয়টাকে মুনাফা জাতীয় ব্যয় দিই, তাহলে কি? দেখো মূলধন জাতীয় যে ব্যয়, সম্পদ নিচ্ছে, খরচ না, খরচ না। কিন্তু আমি যদি এটাকে মুনাফা জাতীয় ব্যয় মানে খরচ হিসাবে দেখাই, দেখো মূলধন জাতীয় ব্যয় মানে কি? সম্পদ। কিন্তু মুনাফা জাতীয় ব্যয় মানে কি? খরচ। তাহলে আমি যদি তোমার সম্পদকে খরচ হিসাবে দেখাই, এর ফলে কি হবে? আমার খরচ বেড়ে যাবে না? আর খরচ বেড়ে গেলে কোনটা নির্ণয় করতে ভুল হবে? খরচ বেড়ে গেলে আমি তো তোমার প্রকৃত মুনাফাটা বের করতে পারবো না। তার মানে কি আমার মুনাফা নির্ণয় করতে ভুল হবে। ওকে, এবং আমার সম্পদ নির্ণয় করতে জানো হচ্ছে দুইটা। একটা হচ্ছে সম্পদ নিয়ে ঝামেলা, যে সম্পদটা উল্টাপাল্টা হিসাব আসবে। আর একটা হচ্ছে খরচটা বেশি দেখাবো, খরচ বেশি দেখালে কি হবে? মুনাফাটা উল্টাপাল্টা আসবে। ঠিক আছে, দেখো এই যে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় কি বলছে বলতো ভাইয়া? বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় হচ্ছে এগুলো মুনাফা জাতীয় ব্যয়, কিন্তু এগুলো থেকে আমরা একের অধিক বছর সুবিধা পাই। একের অধিক বছর কি বলতো সুবিধা পাই, যার কারণে এগুলো কি বলতো এগুলোকে আমরা অস্থায়ীভাবে এগুলোকে মূলধন জাতীয় হিসেবে দেখাই। মূলধন জাতীয় হিসেবে আমরা এটাকে অস্থায়ীভাবে এগুলো দেখাই। ওকে, আচ্ছা। এখন 4টা জাস্ট মুখস্থ করবা। কি? ব্যবসা বা কারখানা স্থানান্তর ব্যয়, এখান থেকে সিকিউ আসে কোন নম্বরে? এককালীন বড় অঙ্কের বিজ্ঞাপন ব্যয়, নতুন পণ্য তৈরির গবেষণা এবং পরীক্ষা ব্যয়, কোম্পানির প্রাথমিক খরচ। খুবই 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 ইম্পর্টেন্ট। ওকে, অবশ্যই একটু ভালো করে দেখবা। দেখো কি বলছে, ব্যবসা প্রতিষ্ঠান স্থানান্তর ব্যয়, এটা কোন ধরনের ব্যয় বলতো? এটা হচ্ছে আমার বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। ওকে, বলছে যে অস্থায়ী হইতে বলছে, অস্থায়ী ভাবে মানে স্থায়ী না, অস্থায়ী ভাবে আমরা এটাকে মূলধন হিসেবে ধরি। কোনটাকে? বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়কে। সব আমাদের পড়া হয়ে গেছে। দেখছো? দেখো বলতেছে 5 বছরের জন্য আমরা একটা বিজ্ঞাপন বুট লাগাইছি, 5 বছরের জন্য 2,20,000 টাকা দিয়ে। এর মধ্যে দেখো এই যে বলো না যে তোমার এই যে 2,20,000 টাকা, এর মধ্যে চলতি বছরের যে অংশটা, চলতি বছরের অংশটা হচ্ছে কি আমার মুনাফা জাতীয় ব্যয়। চলতি বছরে বলছে চলতি বছরের যে খরচটা, চলতি বছর মানে কি? 1 বছরের জন্য। ওটা কি? ওটা হচ্ছে আমার মুনাফা জাতীয় ব্যয়। ওকে, মুনাফা জাতীয় ব্যয়। ওকে, এখন বলছে এখানে বিলম্বিত কত। দেখো আমি মোট লাগাইছি কত? মোট লাগাইছি তোমার 5 বছরের জন্য। তাহলে 2,20,000 টাকা হচ্ছে 5 বছরের জন্য। আমরা 5 দিয়ে ভাগ দিলে কি আমার 1 বছর বের হবে? দেখো 2,20,000 হচ্ছে আমার 5 বছরের জন্য, 5 দিয়ে ভাগ করলে কি আমার 1 বছর বের হবে। আচ্ছা, এর মধ্যে দেখো 5 বছরের মধ্যে আমি 1 বছর ব্যবহার করবো, এটা হচ্ছে চলতি বছর।
1 বছর ব্যবহার করলে 5 এর মধ্যে আমার 1 বছর হচ্ছে আমার কি বলতো মুনাফা জাতীয় ব্যয় চলতি বছর, বাকি যে 4 বছর এটা হচ্ছে আমার পরবর্তী বছর। তো যেটা পরবর্তী বছর ওইটাই তো বিলম্বিত, বিলম্ব মানে কি দেরিতে, পরবর্তীতে, ঠিক না? তাহলে পরবর্তী বছর আছে কয়টা 4টা। তাহলে আমি এই 2,20,000 কে 5 দ্বারা ভাগ দিলে 1 বছর পাই, আর 4 দিয়ে গুণ দিলে কি আমরা 4 বছরের ওই বিলম্বিতটা পাবো। ঠিক আছে, বিলম্বিতটা মেবি আসবে কত বলতো? 2,20,000 ভাগ 5 × 4 1,76,000 টাকা। তাহলে এখানে বলছি বিলম্বিত বিজ্ঞাপন কত? বিলম্বিত বিজ্ঞাপন কত বলতো? 1,76,000 টাকা। আচ্ছা, তো আমাদের এই অধ্যায়টা শেষ। আমাদের অলরেডি তোমার বলতো 3টা অধ্যায় শেষ হয়ে গেল। একটু